নমস্কার দর্শক বন্ধুরা, পেইন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব ক্লিনিক থেকে আমি সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর তন্ময় চক্রবর্তী। আমরা আজকে যে কন্ডিশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নি লিগামেন্ট ইনজুরি এবং তার রিলেটেড রিহ্যাব নিয়ে। নি লিগামেন্ট ইনজুরি অনেকভাবে কিন্তু হতে পারে, সেটা আপনার ডিউ টু কোনো রকম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলুন বা হঠাৎ করে পা মুচকে যাওয়ার জন্য বলুন, বা প্লেয়ারদের জন্য খেলার ক্ষেত্রে বলুন, বা সেটা ফুটবল হোক বা যে কোনো ধরনের ফার্স্ট কন্ট্যাক্ট খেলার ক্ষেত্রে বলুন, পায়ের লিগামেন্ট ইনজুরি কিন্তু হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে এই রিহ্যাব বা ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট তাদের জন্য যারা কিনা মাঠে ফিরতে চায়, কারণ রিহ্যাবের কিন্তু কিছু কিছু গোল থাকে। যদি নর্মাল যে কোনো মানুষের যদি পায়ে যদি এই লিগামেন্টে যদি চোট লাগে, সেক্ষেত্রে নর্মাল অ্যাক্টিভিটি করা আর প্লেয়ারদের জন্য মাঠে ফেরা, এই দুটোর রিহ্যাবের যে গোল সেটা কিন্তু পুরোপুরিভাবে আলাদা এবং সেক্ষেত্রে ট্রিটমেন্টও কিন্তু ডিফার করে। তো সেরকমই আমাদের সাথে একজন প্লেয়ার রয়েছেন, মানে যার অলরেডি হাঁটুতে লিগামেন্টে চোট লাগে, মেনলি ACL এ, এবং সেক্ষেত্রে সার্জারিও হয়। তিনি আমাদের সঙ্গে বেশ কিছু মাস রিহ্যাব প্রোগ্রামে থাকেন। সো ওনার মুখ থেকে এই জার্নিটা একটু আমরা জেনে নেব। আপনার কোন পায়ে চোট লেগেছিল একটু যদি বলেন। আমার লেফট নিতে চোট লাগে 2023 সালে। তখন আমি ফার্স্ট মান্থ আর কি প্লাস্টার করেছিলাম। ডক্টর অ্যাডভাইসে তখন বলেছিল যে প্লাস্টার করে হয়তো সেলফ হিল হয়ে যেতে পারে, বাট পরবর্তীকালে আমি আবার খেলতে নেমে যাই উইথাউট প্রপার রিহ্যাব। মানে খেলা বলতে নিশ্চয়ই ফুটবল, একদম ফুটবল খেলার আমি মাঠে ফিরে যাই। উইদিন 2 মান্থস আমি বাড়িতেই ওয়ার্কআউট করে নেমে যাই। হালকা পেন থাকে, আমি সেটাকে নেগলেক্ট করে নেমে যাই। আচ্ছা, বাট পরবর্তীকালে গিয়ে কি হয়, সেটা আমার আস্তে আস্তে আবার চোট লাগতে এমন পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায় ওটা, যে পরবর্তীকালে যখন আমি MRI-টা করি, আমার দেখা যায় যে ACL-টা পুরোটাই ছিঁড়ে গেছে। ও মাই গড। সো দেখুন দর্শক বন্ধুরা, মানে এক্ষেত্রে ACL টিয়ার কিন্তু যে কোনো ফুটবল প্লেয়ারদের জন্য খুব কমন একটা ইনজুরি বলতে পারেন। এটা যদি প্রপার ওয়েতে ডায়াগনোসিস না হয়, ইটস ক্রিয়েট এ লং টার্ম ইনস্টেবিলিটি। সো তারপরে কি আপনার মানে আপনি সার্জারির সিদ্ধান্ত নেন নাকি না, থাকে? যখন আমি শেষবারের মতো এরকম চোট পাই, যখন আমার মনে হয় যে আমার হাঁটুটার মধ্যে আর কিচ্ছু নেই, শেষবার খুব গুরুতর যখন চোট পাই, 2 সপ্তাহ থাকার পরে আমার মনে হয়েছিল যে আমার পায়ে কোনো রকম ব্যথা নেই, কোনো রকম প্রবলেম নেই, আমি আবার খেলতে পারবো। আমি জানি না কিভাবে এটা হচ্ছিল, কিন্তু তারপর থেকে আমার একটা রেগুলারাইজেশনে দাঁড়িয়ে গেল যে আমার চোট লাগার কিছুদিন পরে আবার আমার পাটা মনে হতো ঠিক আছে, কিন্তু যখন আমি খেলতে যেতাম, একটা টুইস্ট, একটা টার্ন বা সাডেন একটা বল নিয়ে এদিক কাটানো ওদিক কাটানো, যখনই আমি এই স্টেপে যেতাম, তখনই আমার পাটা আর রাখতে পারতো না, ঘুরে গিয়ে আমি ছিটকে পড়তাম আর অত্যন্ত ব্যথা থাকতো। প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনোবার ব্যথা ছিল, বরফ লাগিয়ে ব্যথা কমতো, কিন্তু ওটা মানে পরবর্তীকালে যখন বুঝলাম যে এটা আলটিমেট কিওর নয়, মানে সার্জারিটা করাটা খুবই ইম্পর্টেন্ট, তখন আমি সার্জনের কাছে গেলাম। সার্জনের পরামর্শ নিয়ে। সার্জারি কবে হয়েছিল? 2025 সালে 5 নভেম্বর আমার সার্জারিটা হয়। আচ্ছা, এই যে সার্জারির আগে কি সিমটমস আপনি মানে ফিল করতেন, মানে হাঁটুতে কি ধরনের প্রবলেম হতো? হ্যাঁ, দীর্ঘদিন মানে ওইটাকে মানে ব্যথাটাকে আমি রাখার পরে আমার হঠাৎ করে একটা সাউন্ড শুরু হয় হাঁটু থেকে পাওয়া যাচ্ছিল। এক্সাক্ট কোন জায়গাটা আমি মানে বলতে পারবো না, যেহেতু ভেতর থেকে। বাট আমি পা যখন ফোল্ড করে যখন এরকম সোজা করতাম, আমার পায়ে 8 থেকে 9টা ক্লিক সাউন্ড আসতো। পরবর্তীকালে যখন MRI রিপোর্টটা আসে, তো দেখা যায় যে আমার মেনিসকাস যেটা ছিল ওটা ফাটতে স্টার্ট করেছিল। তখন আমি আরো মানে অ্যাগ্রেসিভ হয়ে পড়ি যে না, আমি যাবো ডাক্তারের কাছে, আমি আর পারছি না, এই সাউন্ডটা আমার ঠিক ভালো লাগছে না, কারণ খুবই বাজে একটা সাউন্ড। তারপরে আপনার ক্ষেত্রে সার্জারি, আপনার ডিসিশন আপনি। হ্যাঁ, তারপর আমি দেখুন, আমি এই জায়গাটাতে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট উনি বললেন। এই যে লিগামেন্ট ইনজুরি যখন হয়, মেইনলি ACL যখন টিয়ার যখন হয়, তো সেক্ষেত্রে কিন্তু যে শুধু ACL টিয়ার বা সিলেক্টিভলি ACL এই যে চোট লাগবে এমন কিন্তু ব্যাপার নয়। সেখানে তার সঙ্গে সঙ্গে কিন্তু হাঁটুতে আরো কিছু লিগামেন্ট যেগুলো থাকে, যেমন মেনিসকাসের কথা উনি বললেন, বা অনেক সময় কিছু কোল্যাটারাল লিগামেন্ট থাকে, মানে সেটা MCL, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, বা LCL, বা যেটাকে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট বলে। এগুলোর মধ্যে কিন্তু মিক্স টাইপ ইনজুরি বা কখনো পস্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা PCL এও কিন্তু চোট দেখতে পাওয়া যায়। তো মোটামুটিভাবে বলতে গেলে এই ACL বলুন, মিডিয়াল মেনিসকাস বলুন এবং MCL বলুন, এই 3টে লিগামেন্টে কিন্তু কম বেশি চোট কিন্তু তৈরি হয়, এবং সেটা খুবই কমন স্পোর্টস পার্সনদের জন্য। এবং এই যে টিয়ারের তো কতগুলো গ্রেডেশন হয়, তো এই যে গ্রেড 3-তে যখন যাচ্ছে কোনো লিগামেন্ট ইনজুরি, মানে সেটা পুরোটাই ছিঁড়ে গেছে, এই কন্ডিশনে কিন্তু সার্জারিটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং দরকার, যেগুলো মেইনলি আর্থ্রোস্কোপিক সার্জারি আপনার ক্ষেত্রে মনে হয়েছিল। এটাকে ACL রিকনস্ট্রাকশন সার্জারি বলে, যে আবার নতুন করে ACL-টাকে জুড়ে দেওয়া হয়। আচ্ছা, যে সার্জারির পরে কি অসুবিধা আপনি ফিল করতেন? সার্জারির পরে মেনলি হচ্ছে প্রথমত পায়ে কোনো সেন্স থাকবে না, পুরো পা অবশ হয়ে থাকবে, আপনি বুঝতে পারবেন না যে আমার পাটা রয়েছে কি নেই। যখন আস্তে আস্তে কাটবে, তারপর বোঝা যাবে যে পায়ের মানে স্ট্রেংথ আপনার যাই থাকুক না কেন, ওটা একদম মাইনাসে পৌঁছে যাবে, যেখানে আপনি
মানে এই পায়ে 1% ওয়েটও দিতে পারবেন না, কোনো রকম পায়ে স্ট্রেস বা পা নিচে ফেলা সম্পূর্ণ রকম 2 সপ্তাহ 3 সপ্তাহ বারণ ছিল। তো তারপরে দেখলাম যে না, এবার পাটা আস্তে আস্তে ফেলা যাচ্ছে, মুভমেন্ট করা স্টার্ট করা যাচ্ছে, হালকা হালকা পাটাকে বেন্ড করা পসিবল হচ্ছে। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে এবার আমার রিহ্যাবের দিকে মুভ করা দিকে আসা উচিত। তবে সেক্ষেত্রে আমরা অলরেডি এখনো অবধি ওনার ফেজ 3 ACL রিহ্যাবের মধ্যে আমরা আছি এবং আমাদের প্রায় অ্যাবভ 40 সেশনস আমাদের সঙ্গে আর কি যে ওনার হয়ে গেছে। আপনি একটু কাইন্ডলি আমাদের দর্শক বন্ধুদের বলুন যে আমাদের যে রিহ্যাব প্রসিডিওর, যে আপনি এতদিন আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, তো আপনি কি ফিল করেছেন এবং কি কি জায়গা আপনি গেইন করেছেন মানে আমাদের কাছে রিহ্যাব করার পরে, সেটা যদি একটু আপনি ডিটেলে একটু যদি বলেন। খুব সিম্পলি বলতে গেলে আমার একটা টার্গেট ছিল আমি মাঠে ফিরবো, আর আজ এই পজিশনে দাঁড়িয়ে মনে হয় যে আমি অলরেডি 80 to 90% অলরেডি রিকভার। বাট অ্যাজ পার রিহ্যাব আমি বলতে চাই, আমি নিজে ফিল করতে পারি যে আমার পায়ের পাওয়ার ব্যাক করে গেছে, অলমোস্ট সেম টু মাই রাইট লেগ। এখন এই পায়ে আমি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিতে ইনভলভ রয়েছি আপনার গাইডেন্সে, আপনি যেরকম দেখিয়েছেন আমি থ্যাংক ইউ সম্পূর্ণভাবে একদম অ্যাকিউরেট ভাবে করতে পারি। আর একটা জিনিস খুব মানে আমি জাস্ট বলতে চাই যে আপনি এরকম কোনো রিহ্যাবে থাকবেন বা যাই করবেন কিনা, যদি মনে হয় যে আপনি বুঝতে পারছেন না, তো অলওয়েজ টেক গাইড। এবং এটা আমি উনি খুব সুন্দর একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছেন, যাদের এই ধরনের ইনজুরি অলরেডি রয়েছে, যাদের অলরেডি এই ধরনের সার্জারিও হয়ে গেছে কিংবা সার্জারি হয়নি সেটা গ্রেড 2-তে রয়েছে, যদি প্রপার ওয়েতে রিহ্যাব না হয় তাহলে কিন্তু আপনার হাঁটু ভাঁজ করা, হাঁটুর যে সাউন্ডের কথা উনি বলছেন এটাকে ক্রিপিটাস বলে, এই সাউন্ডগুলো পারজিস্ট করে যাওয়া, নিয়ের যে কন্ট্রোল মানে হাঁটুর যে ইম্পর্টেন্ট যে মাসেলগুলো রয়েছে, কোয়াড্রিসেপস মাসেল বলুন, হ্যামস্ট্রিং মাসেল বলুন, এই মাসেলগুলোর যে কন্ট্রোল, তাদের যে পাওয়ার, সেগুলো গেইন না হওয়া এবং যে কোনো আনইভেন সারফেসে হাঁটার সময় বা ওঠার সময় একটা টলমল ভাব, একটা ইমব্যালেন্স, এগুলো কিন্তু থেকে যায় এবং পারজিস্ট করে। এবং বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ACL রিহ্যাবে মানে সার্জারির পরে বা চোট লাগার পরে অনেকেই কিন্তু পুরোপুরি পা ভাঁজ করা এবং পুরো পা সোজা করা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ভীষণভাবে চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে রিহ্যাব এবং আপনি কোথা থেকে রিহ্যাব ট্রিটমেন্টটা নিচ্ছেন এবং কার কাছ থেকে নিচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা পেইন টু কিউর অ্যান্ড রিহ্যাবে, আমি ডক্টর তন্ময় চক্রবর্তী, আমরা কিন্তু ভীষণভাবে আপডেটেড প্রোটোকলসকে ফলো করি এবং আমরা স্টেজ ওয়াইজ প্রোগ্রেশনে অনেক বেশি বিশ্বাসী এবং সেটাকে এভিডেন্স ওয়াইজ আমরা সেটাকে প্রডিউস করি। ওনার যে প্রোটোকলসগুলো আমরা ফলো করি সেটাকে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, ফেজ 5 অ্যান্ড ফেজ 6, এই এতগুলো ভাগ রয়েছে। এবং এখন যে স্টেজটা উনি কিন্তু রয়েছেন সেটা কিন্তু হচ্ছে অনেকটাই ইনডোর এবং আউটডোর অ্যাক্টিভিটি দুটো মিলিয়ে। এতদিন উনি ইনডোর অ্যাক্টিভিটি মানে আমাদের এই রিহ্যাব ক্লিনিকে এসে ট্রিটমেন্ট উনি করেছেন, এর পরের পার্টটা কিন্তু হবে আউটডোর প্লাস ইনডোর, মানে ইনডোর বলতে এই ক্লিনিক প্লাস হচ্ছে বাইরে। তো এই অ্যাক্টিভিটিগুলো করতে পারলে কিন্তু রিকভারিটা অনেক বেশি ফাস্টার হয়। এবং এই যে গাইডেন্সের কথা উনি বললেন, এই গাইডেন্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে আপনাকে চুজ করতে হবে, বুঝতে হবে যে আপনি কোথা থেকে রিহ্যাব করাচ্ছেন। তো রিহ্যাবের একটা ফেজ রয়েছে, যা খুশি এক্সারসাইজ করলেই হবে না, আপনাকে কন্ডিশন ওয়াইজ বুঝতে হবে যে কি কন্ডিশন আপনার রয়েছে, সেই অনুযায়ী হচ্ছে এক্সারসাইজ এবং তার প্রপার প্ল্যানিং। কখন আপনি ওয়েট বিয়ারিং করবেন, কখন আপনি নন ওয়েট বিয়ার করবেন, কখন আপনি ইন রেঞ্জ মুভমেন্টগুলো করবেন, দিস অল আর ডকুমেন্টেড এবং প্রত্যেক কটা কিন্তু রিসার্চ বেসড প্রোটোকল। ওনার যে প্রোগ্রেশন মানে এই যে ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 কিছু প্রোগ্রেশনের কিছু ভিডিওজ আমাদের পেজেতে অলরেডি পোস্টেড হয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। সো আমি লাস্ট ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করব, লাস্টে আপনি আমাদের দর্শক বন্ধুদের কী বার্তা দিতে চান এবং কেন ফিজিওথেরাপি রিহ্যাবটা প্রপার ওয়েতে কেন জরুরি বলে মনে হয়, একটু যদি ছোট করে যদি বলেন। স্পোর্টস পার্সনদের স্পেশালি রিহ্যাবটা ইম্পর্টেন্ট, কারণ মাসেল পাওয়ার আর মাসেল অ্যাক্টিভেশন এগুলো খুবই ইম্পর্টেন্ট ফর আ স্পোর্টস পার্সন। এটা কিন্তু বুঝতে হবে যে সার্জারির পরে আপনাকে যদি নর্মাল ফাংশনেও যদি ফিরতে হয়, তার জন্য কিন্তু প্রপার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট, প্রপার ফিজিওথেরাপি রিহ্যাবটা কিন্তু খুব দরকার। না হলে করে কি হবে, আর্লি অস্টিওআর্থ্রাইটিস, আর্লি ইমিউন ডিজেনারেশন সেটা কিন্তু ডেভেলপ করে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ আপনার এত ভালো ফিডব্যাকের জন্য, এবং আমরা অবশ্যই আমাদের তরফ থেকে আপনাদের জন্য, আপনার ফিউচারের জন্য বেস্ট উইশেস রয়েছে এবং আমরা চাই আপনারা খুব শিগগিরই আপনি মাঠে ফিরুন এবং আপনার যে গোল, আপনার যেটা স্বপ্ন সেটা যাতে পূরণ হোক। সো আপনিও যদি এরকম আপনার স্বপ্ন যদি পূরণ করতে চান, আপনারও চোট থেকে আপনি যদি বেরিয়ে আসতে চান, সো অবশ্যই আমাদের ক্লিনিকে আসুন। পশ্চিম পাড়াতে রয়েছে, প্রত্যেকদিন বিকেল 4টে থেকে রাত 9টা অবধি আমাদের ক্লিনিক টাইমিং রয়েছে। নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন এবং আপনারা যদি এই ধরনের নি লিগামেন্ট চোটের
সমস্যা যদি থাকে এবং আপনিও যদি হাঁটু ভাঁজ করতে, সোজা করতে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে কোনো ডিসব্যালেন্সের শিকার যদি হন, তাহলে অবশ্যই করে আমাদের ক্লিনিকে আসুন, অ্যাসেসমেন্ট করুন এবং আপনার সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন এবং আমাদের পেজকে ফলো করুন। ধন্যবাদ, নমস্কার।